সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি দেখে নিন। তো ইতিহাস বিষয়ে তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে 15 নম্বর, ঠিক আছে। প্রথম ইউনিট টেস্টে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফ গুলো কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের দুটি অধ্যায় থাকবে। তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, আর তৃতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়ে ঠিক আছে। তো এই দুটি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। তো তোমাদের প্রথমে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুটি দেওয়া থাকবে আর তৃতীয় অধ্যায় থেকে একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 3টি দেওয়া থাকবে। এরপর থাকবে 1 নম্বর মানের এসএকিউ প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে। প্রতিটি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে, দুটি, ঠিক আছে। দুটি তোমাদের উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, দুটি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন তাই, দুটি দেওয়া থাকবে, দুটি অধ্যায় থেকে যে কোনো একটি লিখতে হবে। এরপর দেওয়া থাকবে 5 নম্বর মানের প্রশ্ন, দুটি দেওয়া থাকবে, দুটি অধ্যায় থেকে একটি করে যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। তো এরকম করে 15 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্র দেখে নিই, ঠিক আছে। দেখো, প্রথমে কি দেওয়া আছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের প্রথমে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে। 3টির উত্তর কিন্তু লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে হরপ্পা সভ্যতা বা পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের, প্রাক ইতিহাস যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা এটা হচ্ছে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের দেখা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ইউরোপে, পাকিস্তানে, পূর্ব আফ্রিকাতে না ভারতে। তো এখনো পর্যন্ত সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে, ঠিক আছে। এরপর গয়ের দাগে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো চাকা, আগুন, ধাতু না কৃষিকাজ। তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন, ঠিক আছে। আগুন হচ্ছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার, ঠিক আছে। তো 1 নম্বর দাগে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের আমরা দিয়ে রাখছি, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। ঘয়ের দাগে দেখো বলা হচ্ছে দল বেঁধে পশু শিকার করতো, পশুর মাংস খেত ও পশুর চামড়া করতো। হোমো হ্যাবিলিস্টান। এরপর দেওয়া হচ্ছে অস্ট্রালোপিথেকাসরা, ঠিক আছে। এরপর হোমো স্যাপিয়েন্সরা, হোমো ইরেক্টাসরা। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হোমো স্যাপিয়েন্সরা, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্সরা দল বেঁধে পশু শিকার করতো, পশুর মাংস খেত, পশুর চামড়া করতো, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্সরা। নেক্সট হচ্ছে উঙ্গর দাগে কত খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়। এখানে অপশন দেওয়া আছে 2500, 2600, 2700 না 2800। সঠিক উত্তরই হবে 2600, ঠিক আছে। ছয়ের দাগে আদিম মানুষ প্রথমে রান্না করা, পোড়া মাংস, কাঁচা মাংস, ফলমূল খেত। তো আদিম মানুষ প্রথমে কি খেত? কাঁচা মাংস ও ফলমূল খেত। ছয়ের দাগে হচ্ছে ভীমবেটকা গুহাটি কোথায় অবস্থিত? ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বিহারে, গুজরাটে না মধ্যপ্রদেশে। তো ভীমবেটকা এই গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত। বর্গীয় জ দাগে আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে না পর্তুগালে। তো আলতামিরা এই গুহাটি স্পেনে অবস্থিত, ঠিক আছে। ঝয়ের দাগে দেওয়া হচ্ছে হোমো হ্যাবিলিস বলা হতো দণ্ডায়মান, বুদ্ধিমান, দক্ষ মানুষকে। তো হোমো হ্যাবিলিস বলা হতো দক্ষ মানুষকে, ঠিক আছে। এগুলো তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে, প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর দাগে হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। এখান থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে, ঠিক আছে। দেখো, কয়ের দাগে দেওয়া আছে হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? উত্তর লিখবে দয়ারাম সাহানি, ঠিক আছে। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার হয় ড্যাশ খ্রিস্টাব্দে। তো মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার হয় 1922 খ্রিস্টাব্দে। এরপর গয়ের দাগে হচ্ছে মেহেরগড় ড্যাশ গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত। তো শূন্যস্থানে কি বসবে না বোলান। মেহেরগড় বোলান গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত। ঘয়ের দাগে হচ্ছে দাবানল কাকে বলে? উত্তর লিখবে বনে আগুন লাগাকে বলা হয় দাবানল, ঠিক আছে। এরপর উমর দাগে কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। ছয়ের দাগে এপ কাকে বলে? তো উত্তর লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো, ঠিক আছে। 6এর দাগের প্রশ্ন কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? তো দেখো 2এর দাগে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। তোমাদের কয়েকটা প্রশ্ন আমরা এখানে দিয়ে রাখছি,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। ওকে, এখানে কি বলা হচ্ছে না, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? তো উত্তর কি হবে না, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক হবে, ঠিক আছে, ফরাসি প্রত্ন হবে, পরে রাফালোটা দেবে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ, ওকে, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তো কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন? ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ, ঠিক আছে। বর্গীয় জ দাগে হরপ্পা ও মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর লিখবে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়। এরপর ঝয়ের দেখা হচ্ছে হরপ্পা সভ্যতার পূর্ব ও পশ্চিম সীমানা কি ছিল? তো হরপ্পা সভ্যতার পূর্ব সীমা ছিল আলমগীরপুর, আর পশ্চিম সীমা ছিল বর্তমান পাকিস্তানের বালুচিস্তান, ঠিক আছে। এরপর ইংদাগের হুমস্কি উপত্যকা কোথায় অবস্থিত? তো উত্তর লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত, ঠিক আছে। হুমস্কি উপত্যকা কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত। এরপর তোমাদের 3 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। তো যে কোনো একটি লিখতে হবে, দুটি তোমাদের দেওয়া থাকবে। পরের দিকে দেওয়া আছে সিটাডেল কি? উত্তর লিখবে হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিপির উপরে অবস্থিত ছিল। এরপর ক্ষয়ের দেখা হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে আজ থেকে প্রায় 2,30,000 বছর আগে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল। 2 নম্বর হচ্ছে এই শ্রেণীর মানুষ দল বেঁধে নানা পশু শিকার করত এবং প্রয়োজনে আগুন ব্যবহার করত। এরা পশুর মাংস পুড়িয়ে খেত। এই শ্রেণীর মানুষেরা পোশাক রূপে পশুর চামড়া পরত। 3 নম্বর বৈশিষ্ট্য, এরা ছোট কিন্তু তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এদের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত, ঠিক আছে। এগুলো হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির বৈশিষ্ট্য। তো এখানে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো 2 নম্বর মানের আরো কয়েকটি প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। গয়ের দাগে দেখুন লুসি কি? তো উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে প্রায় 35 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছিল লুসি, ঠিক আছে। এরপর ঘয়ের দেখা হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? উত্তর লিখবে হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো। এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতেও এর প্রভাব দেখা যায়। তো এগুলো হচ্ছে হরপ্পা লিপির, ঠিক আছে, বৈশিষ্ট্য বা হরপ্পা লিপি কেমন ছিল সেটা আমরা লিখলাম। এর মধ্যে আগে টরন্টো সম্পর্কে লেখো। তো আমরা লিখছি এখানে ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন। তার হাতে একটা আলো ছিল, ঠিক আছে। হঠাৎ ছোট্ট মেয়েটি চিৎকার করে উঠলো টরো টরো, অর্থাৎ ষাঁড় ষাঁড়, ঠিক আছে, অর্থাৎ টরো মানে কি ষাঁড়, ঠিক আছে। দেখা গেল গুহার গায়ে বিশাল বড় একটা ষাঁড়ের ছবি। এটি প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা একটি ছবি, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা টরো এই সম্পর্কে লিখলাম। এরপর টয়ের দেখা হচ্ছে টিকা লেখো হুমস্কি উপত্যকা। তোমরা উত্তর লিখছি কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুমস্কি উপত্যকা অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরোনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে, ঠিক আছে, হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুড়োল, ঠিক আছে, ছোড়া চাছুনি জাতীয় হাতুড়ি। এটা হচ্ছে হুমস্কি উপত্যকা সম্পর্কে আমরা লিখলাম। এরপর 6 দেখা হচ্ছে আদিম মানুষের জীবন কেমন ছিল। তো আদিম মানুষেরা চাষবাস জানতো না। তারা পশু শিকার করে কাঁচা মাংস ও ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে। তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এজন্যই আদিম মানুষ যাযাবর জীবন যাপন করতো, ঠিক আছে। অথবা তোমাদের যদি প্রশ্ন দেয় যে আদিম মানুষ যাযাবর জীবন যাপন কেন করতো, সেক্ষেত্রেও তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। এরপর দেখো 4 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 3 নম্বর মানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। দেখো কয়ের দেখে বলা হচ্ছে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে কি জানা যায়। তো স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর স্নানাগারটির আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট, ঠিক আছে।
স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার বা বের করে দেওয়ার, ঠিক আছে, এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। এটা হচ্ছে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে আমরা লিখলাম। এরপর দেখো 4 খ নম্বর দাগে টিকা লিখতে বলা হচ্ছে হোমো ইরেক্টাস সম্পর্কে। তো আমরা উত্তর লিখছি হোমো ইরেক্টাস মানুষদের পরিচয় সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানুষের আবির্ভাব বা উদ্ভব ঘটে। 2 নম্বর এরা দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো এবং দলবদ্ধভাবে গুহায় বাস করত। 3 নম্বর হচ্ছে এরা একসঙ্গে পশু শিকারে যেত এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ঠিক আছে, 4 নম্বর এরা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল এবং শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা লিখলাম হোমো ইরেক্টাস মানুষদের বৈশিষ্ট্য বা এর সম্পর্কে টিকা লিখলাম। এখানে আমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। তো আরো কয়েকটি প্রশ্ন দেখে নাও। ঠিক আছে, নেক্সট দেখো গয়ের দাগে টিকা লিখতে বলা হচ্ছে ভীমবেটকা। তো ভীমবেটকা সম্পর্কে তোমরা লিখবে মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ঠিক আছে, এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের ছবি। নানা রকম পশু, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়ে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার করলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। এরপর দেখো 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানেও তোমাদের 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। কয়েক দাগে হচ্ছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল। তো দেখো উত্তর লিখবে আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো আর কি। 1 নম্বর হচ্ছে তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নম্বর হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নম্বর জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। এরপর হচ্ছে জোট বাঁধার ফলে তাদের কি লাভ হয়েছিল না, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন 1 নম্বর তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বর বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। তো এগুলো হচ্ছে আদিম মানুষ জোট বাঁধার কারণ এবং জোট বাঁধার ফলে তাদের কি হয়েছিল সেগুলো আমরা লিখলাম। এরপর ক্ষয়ের দাগে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। ঠিক আছে, তো দেখো উত্তর লিখবে হঠাৎ করে একটি সভ্যতা ধ্বংস বা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগ ফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। যেমন 1 নম্বর হচ্ছে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। ঠিক আছে, 2 নম্বর কারণ হচ্ছে বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গা দিয়ে বৃষ্টিপাত কমতে থাকে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ থেকে। ঠিক আছে, ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি রূপে কাঠ ব্যবহার করা হতো। গাছ কেটে এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। ঠিক আছে, 3 নম্বর কারণ হচ্ছে কি না বাণিজ্য ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্য ভাটা পড়েছিল। ঠিক আছে, আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। 4 নম্বর কারণ হচ্ছে নগর ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। এই সব সমস্যার থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা হরপ্পা সভ্যতার ধ্বংস সম্পর্কে লিখলাম, পতন সম্পর্কে লিখলাম। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর তোমাদের হিস্ট্রি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন সহ আমরা সাজেশন এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে সাধারণত তোমাদের প্রশ্ন দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্নগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।